ওয়েলকাম স্টুডেন্টস। তাহলে আমি শুরু করছি আমাদের বীজগণিত এবং আমাদের দশম শ্রেণীর প্রথম যে অধ্যায় সেই অধ্যায়টা দিয়ে। সেই অধ্যায়টার নাম কি তোমরা জানো? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এবার সবার প্রথমে আমরা কি জেনে নেব? সবার প্রথমে আমরা জেনে নেব যেটাকে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কেন বলছে। তাহলে চল কি জিনিস? চল মানে কি? যার মান পরিবর্তন হয়। তাহলে সেটাকে আমরা ইংলিশে বলি ভ্যারিয়েবল, বাংলায় বলি চল। যার মান পরিবর্তনশীল, আর যেটা পরিবর্তনশীল না সেটাকে আমরা বলি ধ্রুবক। তাহলে একচল বিশিষ্ট কেন বোঝাচ্ছে? একটাই তাহলে চল থাকবে, মানে একটাই পরিবর্তনশীল রাশি থাকবে। সেকেন্ড কি বলেছে? দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণ কেন বলেছে? যে ঘাত, চলের যে ঘাত সেটা থাকবে 2। তাহলে ইন জেনারেল টার্মসে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, এটাকে আমরা দ্বিঘাত সমীকরণ বলে থাকি। দ্বিঘাত সমীকরণের জেনারেল আকার বলে থাকি, যেখানে কি বলি এটা নট ইকুয়ালস টু 0। এবার তোমরা মনে প্রশ্ন আসবে, এটা নট ইকুয়াল টু 0 কেন? যদি a 0 হতো তাহলে দেখো 0 ইন্টু এক্স স্কোয়ার, এই পুরো টার্মটা উড়ে যেত। তাহলে কি পড়ে রয়েছে দেখো, bx প্লাস c। এখানে চলকে x, এর সর্বোচ্চ ঘাত কি 1, তার মানে এটা কি একঘাত সমীকরণ হয়ে গেল। তাহলে কি এটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ রইল না। সেই জন্য যদি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকতে হয় তাহলে সবার প্রথমে ইম্পর্টেন্ট জিনিস কি, এটা নট ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট বা সহগ থাকবে সেইটাকে হতে হবে নট ইকুয়াল টু 0। এটা কিন্তু নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা না থাকলে কিন্তু হবে না। তাহলে এইটা কিন্তু আমাদের বেসিক জিনিস, যেটা জানতে হবে। তারপরে কি বলছি, ধরো এটা একটা ax স্কোয়ার প্লাস bx প্লাস c, এই আকারে যে কোনো দ্বিঘাত সমীকরণকে আমরা লিখতে পারি। সেই জন্য এটাকে এর কি বলা হয়? জেনারেল আকার বা জেনারেল ফর্ম বা স্ট্যান্ডার্ড ফর্ম বলা হয়ে থাকে, বা সাধারণ আকার বলা হয় দ্বিঘাত সমীকরণ। এবার কি জানবো? দ্বিঘাত সমীকরণের বীজ সম্পর্কে জানবো। বীজ কি জিনিস? তাহলে বীজ হচ্ছে এই x, দেখছো x এর সেই মান, ধরো একটাকে আমি p বললাম, x এর আরেকটা মানকে আমি q বললাম, ঠিক আছে? তাহলে বীজ হচ্ছে এই সমীকরণের সেই মান যেটা সমীকরণকে কি করে? সিদ্ধ করে। তার আগে একটা জিনিস বলে দিই, যে বীজ যদি সমীকরণকে সিদ্ধ করে, এই কথাটার অর্থটা বলে দিই আগে। সিদ্ধ মানে কি? দেখো সমীকরণ মানে একটা সমান চিহ্ন আছে, বা পাশে একটা রাশি দেখতে পাচ্ছ, ডান পাশে একটা রাশি। তাহলে যেই এক্স এর মানটা এই বা পাশ আর ডান পাশ দুটোকে মানে অর্থাৎ LHS ইকুয়ালস টু RHS করবে, সেইটাকে আমরা তার বীজ বলবো। তাহলে এখানে দুটো বীজ আছে, পি আর কিউ, যেটাই পি আর কিউ যাই বীজ হোক, যেটাই হোক, বীজ বলছি মানে কি? বীজ মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো সমান হবে, অর্থাৎ সমীকরণকে সিদ্ধ করা। এটাকেই বলে সমীকরণকে সিদ্ধ করা। এবার দুটোই কেন বীজ বললাম? দেখো দ্বিঘাত সমীকরণের সর্বোচ্চ ঘাত, চলের সর্বোচ্চ ঘাত কি বা ভ্যারিয়েবলের সর্বোচ্চ ঘাত কি? 2। তার মানে দ্বিঘাত সমীকরণে কটা বীজ থাকবে? 2। তার মানে যদি ত্রিঘাত সমীকরণ হতো তাহলে কটা বীজ হতো? 3। যদি দ্বিঘাতের জায়গায় একঘাত সমীকরণ হতো সেই ক্ষেত্রে কটা বীজ হতো? 1। তার মানে কি সমীকরণের ঘাত যত, তাহলে বীজের সংখ্যাও ঠিক হবে তত। তাহলে x ইকুয়ালস টু p আর x ইকুয়ালস টু q, এটা আমি জাস্ট আরবিটারি ধরে নিয়েছি। এটাকে আমরা কি বলবি? এটাকে আমরা বলি বীজ, বা ইংলিশে বলা হয় রুট। বীজ বা রুটস, ঠিক আছে? বা রুট বলতে পারো। রুট মানে কিন্তু ওই স্কোয়ার রুট ভেবো না, রুট সমীকরণের বীজ। ওকে, ডান। এইবার সমীকরণের বীজ বার করার পদ্ধতি জানতে হবে। তাহলে সমীকরণকে বার করার মানে সমীকরণ থেকে বীজ বার করার পদ্ধতি, অর্থাৎ সমাধান করা জানতে হবে। তাহলে সমাধানের পদ্ধতি আছে 3টে। সমাধানের পদ্ধতি আছে 3টে। যেই প্রথম পদ্ধতিটার নাম হলো পারফেক্ট স্কোয়ার মেথড, বা ছোটবেলায় এটা আমরা করে থাকতাম পূর্ণবর্গকারে প্রকাশ করে সমাধান, ঠিক? দ্বিতীয় মেথডটা কি? এটাও তোমরা জানো, মিডিল টার্ম ফ্যাক্টর। ছোটবেলা থেকে করে এসছো মিডিল টার্ম, মধ্যপদলোপী উৎপাদক বিশ্লেষণ। এটা এত বড় নাম মিডিল টার্ম, সেই জন্য সবাই বলে থাকে মধ্যপদলোপী উৎপাদক বিশ্লেষণ বা মিডিল টার্ম ফ্যাক্টর। 3 নম্বরে যেই পদ্ধতিটা, যেটা আমরা ক্লাস 10-এ এসে শিখি, সেটা হলো স্যাম। তার মানে প্রথমে যদি কোনো একটা সমীকরণ থাকে তাকে যদি পারফেক্ট স্কোয়ারে করা যায় তাহলে তো করেই ফেলবো পারফেক্ট স্কোয়ারের সমাধান। যদি না যায় তখন আমরা মিডিল টার্মে যাই। আর যখন দেখা গেছে কিছু সমীকরণ আসছে যেটাকে পারফেক্ট স্কোয়ার আর মিডিল টার্ম দুটোতেই করা যাচ্ছে না, পূর্ণবর্গও করা যাচ্ছে না, উৎপাদক বিশ্লেষণও করা যাচ্ছে না, তখন আমরা যাই স্যাম, অর্থাৎ শ্রীধর আচার্য মেথড, শ্রীধর আচার্যস মেথড বা শ্রীধর আচার্যের সূত্রে আমরা চলে যাব, ঠিক? তাহলে এই দুটো সম্পর্কে আমরা এখানে ডিসকাস না করে আমরা সোজা শ্রীধর আচার্যের সূত্রে চলে যাব। তাহলে চলো দেখা যাক শ্রীধর আচার্যের সূত্র কি বলছে। যদি এরকম একটা সমীকরণ থাকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে এটা নট ইকুয়ালস টু 0, তার পিছনে কারণ আমি পরে বলবো। এইবার এই সমীকরণটা আমরা শ্রীধর আচার্যের সূত্রে ফেলতে পারি। দেখো এটা দ্বিঘাত সমীকরণ, a হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, b হচ্ছে x এর সহগ, আর c টা হচ্ছে কনস্ট্যান্ট। আর এখানে a b c তিনটেই কিন্তু বাস্তব সংখ্যা,
তিনটেই কিন্তু বাস্তব সংখ্যা। এ নট ইকুয়াল টু 0 কেন, আর কেন আমরা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে সিদ্ধান্ত লাগাতে পারবো সেটা এখানে ক্লিয়ার করে দিচ্ছি। ফর্মুলাটা বলছে এক্স এর ভ্যালু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac পুরোটা বাই 2a হয়ে গেল। এইবার ভালো করে দেখো, যদি a 0 হয়ে যেত, এইটা যদি দ্বিঘাত সমীকরণ না হতো, তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারতাম না, কারণ a 0 মানে নিচে 0 এসে গেছে, 0 দিয়ে ভাগ করা সম্ভবই নয়, অসম্ভব ব্যাপার, অসংজ্ঞাত। 0 দিয়ে ভাগ করাতে ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কোনো সংজ্ঞা নেই, 0 দিয়ে ভাগ করা যাবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে 10 নলেজ অবধি আমরা 0 দিয়ে ভাগ করতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, এর ভ্যালু 0 হতে পারবে না, এই জন্য প্রথমেই লিখে দিয়েছি এইটা কি হবে, এ নট ইকুয়াল টু 0 হতে হবে এবং সমীকরণটা অবশ্যই দ্বিঘাত হতে হবে। যদি একঘাত সমীকরণ হয় তাহলেও সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে না, কারণ সেখানে এটা 0 হয়ে গেছে। তাহলে একঘাত সমীকরণের ক্ষেত্রেও যাবে না, শুধুমাত্র দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা শ্রীধরাচার্যর মেথডটা বা অ্যাপ্লাই করতে পারবো। এইটা হয়ে গেল শ্রীধরাচার্যের ফর্মুলা, যেটা আমাদের মনে রাখতে হবে, যেটা কাজে লাগবে। কনসেপ্ট ক্লিয়ার যে কেন আমরা দ্বিঘাত সমীকরণকে সমাধান করার জন্যই শুধু শ্রীধরাচার্য লাগালাম, অন্য কোনো সমীকরণকে সমাধান করার জন্য লাগালাম না, বা অন্য কোনো সমীকরণ যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলেও লাগাতে পারবো না। এটা 0 হয়ে গেল, খেলা শেষ। 0 করলেই খেলাটা শেষ হয়ে যাবে। আর যদি দ্বিঘাত সমীকরণ না হয়, একঘাত সমীকরণ হয়, তাহলে ওটা 0 থাকবে। এর ভ্যালু এ হচ্ছে কি এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার টার্মটাই নেই, দ্বিঘাত সমীকরণ নয় যেহেতু, তাহলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রেই শ্রীধরাচার্য কাজে লাগবে। বোঝা গেল? এইবার এখান থেকে তাহলে দুটো বীজের মান কি করে বেরোলো, তোমাদের মনে প্রশ্ন। চলো উত্তর দিয়ে দিচ্ছি। ধরলাম একটা বীজ আলফা আর একটা বীজ বিটা। ওকে, তাহলে আলফার মান কি হবে, এখানে প্লাস মাইনাস দুটো আছে, একবার প্লাস নেব, পরের বার মাইনাস নেব, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac পুরোটা বাই 2a। এটা হয়ে গেল আলফার মান। বিটার মান কি হবে, মাইনাস বি রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac পুরোটা বাই 2a। ডান। তাহলে এইটা হয়ে গেল আমার আলফা, এইটা হয়ে গেল আমার বিটা। তাহলে এই দুটোর মান মনে রাখতে হবে, যদি চাও মনে রাখতে, আর যদি না পারো এই একটা ফর্মুলা মনে রাখবে, একবার প্লাস দিয়ে করবে, একবার মাইনাস দিয়ে, অত হেডেক নেওয়ার কিছু নেই, কনসেপ্টটা বোঝা জরুরি। তাহলে আলফা পেয়ে গেলাম একটা বীজ, বিটা পেয়ে গেলাম আরেকটা বীজ। এইগুলো কিন্তু বীজ, এটা হচ্ছে এক্স এর মান, যেই মান সমীকরণকে সিদ্ধ করছে। ডান। ওকে, এরপরে আমরা কি চলে যাব, এরপরে আমরা জানবো বীজের প্রকৃতি। তাহলে অঙ্ক করার আগে যদি সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে কিন্তু বীজের প্রকৃতি নির্ণয় করা যায়। কিভাবে নির্ণয় করব, সমীকরণটা ভালো করে দেখে রাখো। x ইকুয়ালস টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, এইটাকে কি বলা হয়, এইটাকে বলা হয় নিরূপক। নিরূপক কেন, নিরূপক বা ডিসক্রিমিনেন্ট, ডি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইংলিশে বলা হয় ডিসক্রিমিনেন্ট, বাংলায় বলা হয় নিরূপক। অর্থাৎ যে বীজের রূপকে নিরূপণ করে, মানে নিরূপ দেয়, মানে বীজের রূপকে নির্ণয় করতে, বীজের রূপকে নির্ণয় করতে যে সাহায্য করে তাকে বলা হয় নিরূপক, অর্থাৎ ডিসক্রিমিনেন্ট। তাহলে ডিসক্রিমিনেন্ট কি, বি স্কোয়ার মাইনাস 4ac। এইবার মজাটা দেখো, আগের ফর্মুলাটায় চলে যাই। যদি দেখো এই ভিতরে এটা 0 হয়ে গেছে, তাহলে এই পার্টটা পুরো চলে গেল, অর্থাৎ প্লাস করলেও 0, মাইনাস করলেও 0, 0 প্লাস আর মাইনাস করলে কোনো চেঞ্জ হবে না। তার মানে কি, আলফা বেরোবে মাইনাস বি বাই 2a, বিটা বেরোবে মাইনাস বি বাই 2a। তখন কখন, যখন ভিতরেরটা 0, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যখন বেরোলো, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যখন 0 হলো, তখন কি হলো, আলফা আর বিটা দুটোই সমান হয়ে গেল মাইনাস 2b বাই a। দেখো কথা কি বলছে, সরি, মাইনাস বি বাই 2a, মাইনাস বি বাই 2a। ডান। দেখো এই যে মাইনাস বি 2a, কারণ প্লাসের এই পার্টটাও 0, কারণ 0 রুট করলে 0, মাইনাস 0, কিছু ভ্যালু চেঞ্জ হচ্ছে না, মাইনাস বি বাই 2a। তাহলে দেখো দুটোর ক্ষেত্রেই আলফা আর বিটা দুটোর ভ্যালুই কি বেরোলো, মাইনাস বি বাই 2a। অর্থাৎ বীজ দুটি কি হলো, সমান হলো। আর বি আর এগুলো বাস্তব সংখ্যা, তার মানে পুরো পার্টটা বাস্তবে থাকলো, অর্থাৎ বীজটা কি হয়ে গেল, বাস্তব ও সমান। বীজগুলো কি হলো, বাস্তব আর সমান। কনসেপ্ট ক্লিয়ার? পরের কেস, এটা কি হলো, ইকুয়াল 0। এবার হতেই পারে এটা বড় 0 হয়ে গেল, 0 থেকে বড় হয়ে গেল, অর্থাৎ গ্রেটার 0। এবার তোমাদের মনে পড়ছে, স্যার তো লেস 0 হতে পারে। হ্যাঁ হবে, করবো, চেক করবো। গ্রেটার 0 হয়ে গেল, তাহলে দেখেই গ্রেটার 0 হলে কি হতে পারে, মাইনাস বি প্লাস এটা একটা গ্রেটার 0, তার রুট করাও যেতে পারে, সেটা পারফেক্ট স্কোয়ার হতে পারে, পারফেক্ট স্কোয়ার নাও হতে পারে। পারফেক্ট স্কোয়ার মানে কি, যেরকম 111, এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার, এর রুট করলে 11 হয়। কিন্তু যদি 112 বলি, এটা পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। যদি 110 বলি, এটাও পারফেক্ট স্কোয়ার নাম্বার নয়। তাহলে পারফেক্ট স্কোয়ার হলে তাহলে বি মাইনাস বি প্লাস সামথিং বেরোবে বাই 2a, সেটাও কি থাকবে, বাস্তব নাম্বার, বাস্তব সংখ্যা, ন্যাচারাল মানে রিয়েল নাম্বার থাকছে। তাহলে মাইনাস বি প্লাস বাই 2a একটা আলাদা উত্তর বেরাচ্ছে। আবার এখানে
প্লাস দিয়ে বেরোলো, এবার মাইনাস বি মাইনাস রুটের ভিতরে যেটা থাকলো যেটা হয়ে বেরোলো বাই 2a। তাহলে দুটো আলাদা উত্তর বেরোচ্ছে, কিন্তু এখনো বি আর এ এগুলো সব বাস্তব থাকার জন্য আর রুটের ভিতরে পজিটিভ আসার জন্য তাহলে পজিটিভ রুটটাকে আমরা এখনো বাস্তব সংখ্যা হিসাবে বলতে পারি। তার মানে কি হলো, যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার 0 হলো তাহলে তখন আলফা আর বিটা তো বেরোলো, বাট সেই দুটো সমান হলো না, কিন্তু বাস্তব তো হলো। তাহলে বাস্তব ও অসমান। তাহলে যখন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার 0 হবে তখন বাস্তব ও অসমান হবে। এবার দেখো খেলা, এবার হবে খেলা। এইবার যখন 3 নম্বর কোয়েশ্চেন, যে এবার তোমাদের মনে বি স্কোয়ার মাইনাস 4ac যদি লেস 0 হয়, দেখো এই কনসেপ্টগুলো ক্লিয়ার করা দরকার, কারণ এখান থেকে প্রশ্ন দেয়, অনেকেই ভুল করে আসে। দেখো বি স্কোয়ার মাইনাস 4ac-টা 0 লেস 0 হয়ে গেছে, মানে 0 থেকে কম, যে কোনো ভ্যালু নিয়ে নাও, -2। এবার চলে আসি এদিকে, এটা রুটের ভিতরে কি এলো -2। এবার তোমাকে বলো তো, ছোটবেলা থেকে বর্গমূল শিখেছো, ঠিক? বর্গমূল শিখেছো, কোথাও কোথাও ঘনমূলও শিখেছো, কিন্তু কোথাও কি পেয়েছো রুট ওভারের ভিতরে মাইনাস মানে ঋণাত্মক নাম্বার, ঋণাত্মক সংখ্যা বর্গমূল করতে হয়েছে, বা কোথাও শেখানো হয়েছে? আজ অবধি 10 অবধি তোমরা শেখোনি। তার মানে ঋণাত্মক সংখ্যার বর্গমূল নিয়ে কোনো একটা সমস্যা আছে বা প্রশ্ন চিহ্ন আছে, যে জিনিসটা অ্যাভয়েড করে যাওয়া হয়েছে, আইদার তোমরা প্রশ্ন করনি অথবা তোমাদেরকে জানানো হয়নি। তার মানে কি ঋণাত্মক সংখ্যার বর্গমূলটা কোনো বাস্তব সংখ্যা রিলেটেড কিছু নয়, কারণ আমরা ক্লাস 9-এর প্রথম অধ্যায়ে বাস্তব সংখ্যা পড়েছি, কিন্তু সেখানে কোথাও রুটের ভিতরে ঋণাত্মক একটা সংখ্যা, রুটের ভিতরে -2, রুটের ভিতরে -3 এই ধরনের নাম্বার পড়িনি। তার মানে নিশ্চয়ই এরা বাস্তবের মধ্যে তো পড়ে না। তাহলে বাস্তবের মধ্যে পড়লে এটার নাম্বার আমরা জানতাম এটা কি ধরনের সংখ্যা, কিন্তু এখানে যেহেতু আমরা জানি না, সেই জন্য এটাকে আমরা বলি অবাস্তব সংখ্যা, কারণ এটা বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে না। এবার এটাকে তোমাদের লেভেলে বোঝার জন্য আমি এটাকে অবাস্তব সংখ্যা বলে দিলাম, কারণ বাস্তব সংখ্যার কোনো দলের মধ্যে অর্থাৎ কোনো সেটের মধ্যে এই সংখ্যাটা তুমি পাবে না। তাহলে রুটের ভিতরে যখনই ঋণাত্মক কোনো সংখ্যা বেরিয়ে গেল, আমরা সেটাকে বলে দেবো অবাস্তব। কেন? কারণ বাস্তব সংখ্যা সেটে, বাস্তব সংখ্যার কোনো সেটের মধ্যে এই সংখ্যাটা তুমি পাবে না, রুটের ভিতরে -2। তাহলে বীজগুলো কি হলো? এক তো আলফা আর বিটা সমান হচ্ছে না, এটা তো বুঝতেই পারছো কেন, কারণ দেখো -b প্লাস √2 আর -b মাইনাস √2। এবার দুটো তো আলাদা, একবার প্লাস হচ্ছে একবার মাইনাস হচ্ছে, তাহলে বাস্তব হচ্ছে কি হচ্ছে না, বাস্তব তো হচ্ছে না, অবাস্তব হয়ে গেল, আর সমানও হচ্ছে না। এই যে অসমান লিখেছি, তাহলে কি লিখবো? অবাস্তব। এবার প্রশ্নটা হচ্ছে এখানে কি আমরা লিখবো অবাস্তব ও অসমান? অবাস্তব ও অসমান। এবার তোমাদের সহজে বোঝার জন্য আমরা কি বলে দিই, যে কোনো বাস্তব বীজ নেই। তাহলে আমরা কি বলি? কোনো বাস্তব বীজ নেই। আমরা এখানে কথাটা বলছি না অবাস্তব ও অসমান, কারণ এই এতটা কনসেপ্ট এত ডিটেলসে যাওয়া হয় না, শুধু বলে দেবো কোনো বাস্তব বীজ নেই। কখন? যখন বি স্কোয়ার মাইনাস 4ac লেস 0। তাহলে বুঝলে নিরূপকের অর্থ। তাহলে আমি বীজ অঙ্ক করার আগেই বলে দিতে পারি বীজ সমান হবে না বীজ সমান হবে না বাস্তব হবে, বাস্তব হবে না বাস্তব বীজ থাকবে না, সমান হবে না অসমান হবে, আমি কিন্তু অঙ্ক করার আগে বলতে পারছি, তাই জন্য এটাকে বলা হয় নিরূপক। বোঝা গেল? এটা কি আমরা বলি? নিরূপক। ওকে, চলো এবার আমরা এটাকে আবার আরেকটা নাম আছে, এটাকে আরো সুন্দর বলা হয় রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। এর একটা খুব সুন্দর নাম আছে, রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট। দেখো এটার কোএফিসিয়েন্ট, এগুলো রুটস, দেখো রুটের আর কোএফিসিয়েন্টের রিলেশন আমরা জানতে পারছি। চলো নেক্সট জিনিস আমরা জানবো, সেইটা হলো আমরা একটা বীজকে ধরেছি আলফা আর একটা বীজকে ধরেছি বিটা। যদি আলফা প্লাস বিটা করো তাহলে পাবে -b/a, আর যদি আলফা ইন্টু বিটা করো তাহলে পাবে c/a। এবার বিটা কি ছিল? বিটা ছিল এক্স এর সহগ, এটা হলো এক্স স্কোয়ারের সহগ, আর সিটা কি ছিল? ধ্রুবক, এটা হলো এক্স স্কোয়ারের সহগ। তাহলে এই দুটো রাশিমালা আমরা পেয়ে গেলাম। করে দেখতে পারো, দেখুন কনসেপ্টের জন্য যোগফলটা -b/a আর গুণফলটা c/a, মাথায় রাখবে। চলো এবার আমার একটা সমীকরণ ছিল, শুরুতেই আমরা এটা নিয়ে কাজ করছিলাম। এই সমীকরণটাকে যদি a দিয়ে ভাগ করে দিই তাহলে এরকম একটা জিনিস পেয়ে যাব। দেখো বোথ সাইডে a দিয়ে ভাগ করে দিয়েছি। কেন ভাগ করতে পেরেছি? কারণ এটা নট ইকুয়াল টু 0। ঠিক, এটা যদি 0 হয়ে যেত তাহলে ভাগ করতে পারতাম না। ওকে, ডান। এইবার আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস -b/a x প্লাস c/a ইকুয়ালস টু 0। এবার দেখো -b/a মানে কি? আলফা প্লাস বিটা, c/a মানে কি? আলফা বিটা ইকুয়ালস টু 0। এইবার দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স ইন্টু আলফা বিটা ইকুয়ালস টু 0। এইবার আমার মজার বিষয় দেখো, এই যে সমীকরণে আলফা বিটা আমরা জেনেছিলাম, সেই আলফা বিটা দিয়েই কিন্তু আমরা সমীকরণটাকে রিপ্লেস করে দিলাম। তাহলে কি হলো? এক্স স্কোয়ার, তাহলে বীজের যোগ, বীজের
যোগফল ইন্টু এক্স প্লাস বীজের গুণফল ইকুয়ালস টু 0। এবার আমি ব্র্যাকেট কেন দিয়েছি? অবশ্যই ব্র্যাকেট দেবে, কারণ বীজগুলো পজিটিভ নেগেটিভ দুটোই বেরোতে পারে। তাহলে এখানেই মোটামুটি আমাদের এই অধ্যায় যা থিওরি জানা সেটা মোটামুটি আমরা শেষ করে এলাম। তাহলে এটা এক্স স্কোয়ার আর বীজ যদি দেওয়া থাকে দুটো, তাহলে সমীকরণ গঠন করতে দিলে বীজের যোগফল ইন্টু এক্স প্লাস বীজের গুণফল, তার আগে একটা মাইনাস চিহ্ন থাকবে। কেন মাইনাস? ওখানে মাইনাস ছিল, ওটা আনার জন্য এই প্লাসটাকে মাইনাসে ভেঙেছি, ব্যাস ডান। এইখানে আমাদের জানার জন্য এই কয়েকটা জিনিস দরকার। তাহলে আমরা প্রথমে কি জানলাম? সমীকরণ জানলাম, সমীকরণ সমাধান পদ্ধতি জানলাম, সমাধান পদ্ধতি কি বীজ বের করছে বীজের সম্পর্কে জানলাম, বীজের সাথে কি সম্পর্ক বীজের প্রকৃতি জানার জন্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্টের দ্বারা আমরা জানলাম যে বীজ কিরকম কত রকম প্রকৃতির হতে পারে। তারপরে আমরা এই জিনিসটা জানলাম যে সেই বীজের যোগফল আর বীজের গুণফল কি হতে পারে, বীজের যোগফল আর গুণফল দেওয়া থাকলে বা বীজ দুটো দেওয়া থাকলে কি করে সমীকরণ গঠন করতে হয় সেটাও আমরা জেনে ফেললাম। এরপরে আমরা কি চলে যাব? এরপরে চলে যাব যে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখো এমসিকিউ আমরা কিছু সলভ করব যেটা পরীক্ষায় আসার চান্স থাকে, এবং ভিএসএকিউর মধ্যে দুটো পার্ট হয় তোমরা জানো, সত্য মিথ্যা আর শূন্যস্থান পূরণ। আমরা দুটোই কিছু কিছু করব, যদি সত্য মিথ্যা আসে সত্য মিথ্যাও করতে পারবে, আর শূন্যস্থান পূরণ দিলে সেখানেও তোমরা উত্তর করতে পারবে। তারপরে আছে সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ততে 2 নম্বরের প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হয়ে যায়। আর দীর্ঘ উত্তরাধর্মী তোমরা জানোই যে দুটো অঙ্ক করতে দেবে, দুটো অঙ্ক থেকে একটা করলে 3 নম্বর মার্কস, দুটো অঙ্ক করতে দেবে, একটা করতেই হবে 3 নম্বর, এটা ছাড়ার কোনো জায়গা নেই। তাহলে এলএকিউ, এসএকিউ, ভিএসএকিউ, এমসিকিউ সব রকম প্রশ্নই আমরা এই অধ্যায় সলভ করব। তাহলে কোনটার কি মার্কস আছে সেটা তোমরা চলো দেখতে পাবে। এবং চলো প্রথম কি বলছে, বহু বিকল্প অর্থাৎ এমসিকিউ। এমসিকিউ এর প্রশ্ন মানে 1 হয় জানো, 6টা এমসিকিউ থাকে, ঠিক আছে। তো আমাদের দেখি প্রথম প্রশ্ন কি বলছে। প্রথম প্রশ্ন বলছে ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0 হলে এখানে এটা নট ইকুয়ালস টু 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে এটা নট ইকুয়ালস টু 0 অবশ্যই দ্বিঘাত সমীকরণ হওয়ার জন্য এই কন্ডিশনটা বলেইছি, নেসেসারি এবং সাফিসিয়েন্ট কন্ডিশন, এটা তোমাকে থাকতেই হবে, এটা ছাড়া চলা যাবে না। আচ্ছা, এবার এবং সমীকরণটির বীজদ্বয় সমান, সমীকরণের কি বলেছে বীজদ্বয় সমান। এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে সমীকরণের বীজদ্বয় সমান এর মানেটা কি, আমি কখন বলেছিলাম সমীকরণের বীজদ্বয় সমান হবে? সমীকরণের বীজদ্বয়, তাহলে বলেছে প্রতিটি বীজের মান কি হবে। আচ্ছা, সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে প্রতিটি বীজের মান কি হবে? চলো তাহলে সমীকরণের বীজদ্বয় সমান, তাহলে একটা বীজ ধরলাম আলফা আর একটা বীজ ধরলাম বিটা। এবার কি বলেছে আলফা আর বিটা সমান, তাহলে আলফা ইকুয়ালস টু বিটা। ওকে, তাহলে এবার কি জানি আমরা আলফা বিটা থেকে কি বলতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই এ। এবার এখানে বিটা বি আছে, এটা এই আছে, তাহলে আলফা প্লাস বিটার জায়গায় আমরা কি লিখতে পারি? আলফা প্লাস বিটার জায়গায় আমরা লিখতে পারি আলফা প্লাস আলফা, বা আমরা এটাও লিখতে পারতাম বিটা প্লাস বিটা। আলফা প্লাস আলফা কি হয়ে গেল মাইনাস বি বাই এ, কোনো অসুবিধা নেই। তাহলে 2 আলফা কি হয়ে গেল মাইনাস বি বাই এ। তাহলে এখান থেকে আলফা কি বলতে পারি, সুতরাং আলফা বেরিয়ে গেল মাইনাস বি বাই 2a, এই 2টাকে নিচে পাঠিয়ে দিলাম, তাহলে আলফা ইকুয়ালস টু কি বেরিয়ে গেল মাইনাস বি বাই 2a। তাহলে আমাকে কি জানতে চেয়েছিল যে প্রতিটি বীজের মান, তাহলে বীজ তো সমান, তার মানে আলফাও যা বিটাও তা, তাহলে আলফা যদি এটা হয় সুতরাং বিটাও কি হবে মাইনাস বি বাই 2a। এবার অপশন দেখি কোথায় আছে মাইনাস বি বাই 2a। আচ্ছা, এখানে এইটা হবে মাইনাস এটা বি বাই 2a, এটা অপশন সি দাও, ঠিক আছে। এইটা মাইনাসটা মিসিং আছে অপশন সিতে, মাইনাস বি বাই 2a, ঠিক আছে, কারণ বিটা আর আলফা দুটোর মানই কি বেরিয়েছে মাইনাস বি বাই 2a, ঠিক আছে। হতেই পারে কোনো সময় বিল্ডিং মিস্টেক, কিন্তু পরীক্ষার সময় থাকবে না অবশ্যই, তো সেখানে দেখে নেবে এবং যেটা সঠিক উত্তর সেটা দিয়ে দেবে। বুঝতে পারলে, বোঝা গেল কনসেপ্টটা। দেখো আমরা কিভাবে কাজে লাগালাম, যে আমাদের বীজের যে ধারণা ছিল দুটো বীজ সমান মানে আলফা বিটা দুটো বীজ, সে দুটো সমান, তাহলে আলফা প্লাস বিটা মানে জানি বি বাই এ। এবার এখানে বিটা বি আর এটা এই আছে, তাহলে আলফা প্লাস আলফা আমরা করে দিলাম মাইনাস বি বাই, এটা কিন্তু এ, হ্যাঁ এটাকে আলফার মতো দেখতে লাগছে কিন্তু এটা এ, ভুল করবে না। ওকে, চলো পরের অঙ্কে যাই। পরের অঙ্ক কি বলছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10। সমীকরণটির বীজদ্বয়ের গুণফল -2, বীজদ্বয়ের গুণফল বলেছে -2 হলে কে এর মান কত? আচ্ছা, তাহলে সবার প্রথমে সমীকরণটাকে একটু রিরাইট করব। কি আছে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10, তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে মাইনাস 10, এই পুরোটা রাখলাম,
ইকুয়ালস টু 0, তাহলে এখানে সুতরাং কি বলতে পারি, a সমান সমান 1, b সমান সমান -3 আর c সমান সমান c কত হয়ে গেল, c সমান সমান k - 10। ডান। এরপরে আমাকে কি বলেছে, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল বলে দিয়েছে -2, তার মানে বীজদ্বয় যদি আলফা ও বিটা হয় তাহলে এখান থেকে কি বলছে, আলফা বিটা সমান সমান -2, আলফা বিটা সমান সমান -2। এবার আমরা কি জানি, আমরা জানি আলফা বিটা মানে কি, c/a হয়, আলফা বিটা মানে কি হয়, c/a। খুব ইন্টারেস্টিং। এবার দেখো, এবার আলফা বিটার মান কত বলে দিয়েছে, -2, বীজদ্বয়ের গুণফল -2 বসিয়ে দিলাম। এবার c/a, c এর মান কত, k - 10। আচ্ছা, a এর মান কত, 1 বসিয়ে দিলাম। তাহলে কি হয়ে গেল, এদিকটা লিখলাম k - 10/1 মানে k - 10 রইল, আর -2টাকে এর পাশে রাখলাম। এইটাকে আগে লিখলাম, এটাকে পরে। এবার 10টা ওপাশে নিয়ে যাব, তাহলে k = +10 - 2, -10 ওদিকে গেলে +10 হয়ে যাবে, আর 10 থেকে 2 বাদ গেলে কত হয়ে যায়, 8। সুতরাং জানতে কি চেয়েছিল, সুতরাং জানতে চেয়েছিল k এর মান, k এর মান কত বেরিয়ে গেল, +8। বল দেখো, বোঝা গেল না যায়নি, বলো, k এর মান +8। ডান, বোঝা গেল কিভাবে আমরা বার করলাম। নর্মাল মেথড, কিছু আহামরি কিছু নেই, শুধু সমীকরণটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম, কারণ এই সাইডে 0 হতে হবে। কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড ফর্ম ছিল, স্ট্যান্ডার্ড ফর্মটা কি বলেছিলাম, যে কোনো দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম যেন এরকম হয়, তাহলে আমাকে এই আকারে সাজিয়ে নিতে হবে। জাস্ট আমি এই আকারে সাজিয়ে নিয়ে করেছি, আর কোনো কিছু করিনি। চলো নেক্সট অঙ্কে আমরা যাব, দেখি কি বলছে। বলছে 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় p ও q। দেখো, বীজদ্বয় বলেই দিয়েছে p ও q, ঠিক, তাহলে আমার আলফা বিটা ধরতে হবে না, এটা p আর q বীজদ্বয় বলে দিয়েছে। ওকে, ডান। তাহলে 1 + 1/p + 1/q এর মান কত। তাহলে সবার প্রথমে সমীকরণটা লেখো, ঠিক আছে, আমি এদিকটা একবার লিখে নিচ্ছি। এখান থেকে আমরা a সমান 3 বলতে পারি, b সমান 8 বলতে পারি, আর c সমান 2। আচ্ছা, একটা জিনিস আমি বলে দিই, এই অঙ্কটা যখন আমি করেছিলাম, দেখো বি এর যে মাইনাসের যে সাইনটা, সেটাকে কিন্তু কনসিডার করেছিলাম। তাহলে যখন আমরা a b c এই মানগুলো বার করব, তখন কিন্তু আমার কোএফিসিয়েন্ট অর্থাৎ সহগের যে চিহ্নটা তার আগে রয়েছে, সেইটাকে কিন্তু আমাকে গুরুত্ব দিতে হবে, অর্থাৎ আমাকে ওই চিহ্নটা বসিয়েই লিখতে হবে। যখন এই অঙ্কটা এলাম, এখানে দেখো 3টি পজিটিভ আছে, তো 3টেকে পজিটিভ লিখেছি, কোনো অসুবিধা নেই। ডান। এরপরে আমাকে কি বলেছে, আচ্ছা পি ও কিউ বীজ বলেছে, তাহলে আমরা বার করতে পারি না p + q, p + q মানে কি হবে, -b/a। এবার -b মানে কি, -8/a কত, 3। জাস্ট ভ্যালুটা পুট করলাম, দেখো কিছু করিনি, কোনো মেহনত নেই, জাস্ট pq, বীজদ্বয়ের গুণফল। বীজদ্বয়ের গুণফল আমরা কি শিখলাম এক্ষুনি, বীজদ্বয়ের গুণফল মানে কনস্ট্যান্ট টার্মটা বাই x² এর সহগ, অর্থাৎ c/a। তাহলে c কত এখানে 2, দেখো লিখে নিলে কখনো ভুল হবে না অঙ্ক। তাহলে 3/2, 2/3, তাহলে লিখে নিলে ভুল হবে না। এরপরে আমাকে কি বার করতে বলেছে, আমাকে এর মান বার করতে বলেছে। তাহলে 1/p + 1/q এর মান বার করতে বলেছে। একটু বুদ্ধি লাগাবো, লসাগু করে নেবো। তাহলে লসাগু করে ভগ্নাংশের যোগ করব। তাহলে লসাগু করলাম, pq হয়ে গেল। তাহলে p গেলে ওপরে কি পড়ে থাকবে, q, আর এখানে q গেলে ওপরে পড়ে থাকবে p। জাস্ট যোগ করলাম। এবার দেখো p + q আর q + p সেম জিনিস, কোনো পার্থক্য নেই। তাহলে p + q কত ছিল, -8/3, -8/3 ডিভাইডেড বাই pq, নিচে pq আছে, pq মানে কত, 2/3। ভেরি নাইস। নিচে চলে আসলাম, নিচে এসে কি লিখতে পারি, -8/3 ইন্টু, ভাগ থেকে গুণে গেলে কি হয়, উল্টে যায়, তাহলে এখানে হয়ে যাবে 3/2। তাহলে -8/3 ইন্টু 2/3 এর জায়গায় 3/2। জাস্ট এই 3 কেটে দাও, এই 2 দিয়ে 8কে কেটে 4, তাহলে কি রেজাল্ট পেয়ে গেলাম, রেজাল্ট আমরা পেয়ে গেলাম =-4। তাহলে এখানে অপশন আছে -4, হ্যাঁ -4 অপশন আছে। তাহলে কি হলো দেখো, 3 কাটলাম, এই 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে -4। বোঝা গেল না যায়নি, 1/p + 1/q এর মান -4 বেরিয়েছে। অপশন সি ইজ দ্য রাইট অপশন। বোঝা গেল, -4। ডান। চলো পরের অঙ্কে যাই। x² + x + 1 = 0 সমীকরণটির বীজদ্বয়। আচ্ছা, খুব ভালো বিষয়, দেখো এখানে বীজদ্বয় জানতে চেয়েছে। অপশনগুলো পড়ো, বাস্তব ও অসমান, বাস্তব ও সমান, এটা বাস্তব ও সমান হবে। আচ্ছা, বাস্তব নয় মানে অবাস্তব। দেখো অবাস্তব কথাটা কিন্তু উল্লেখ করবে না, বাস্তব নয় এই কথাটাই বলবে, ঠিক আছে। একটি বীজ বাস্তব, অন্য বীজটি অবাস্তব, এইখানে গিয়ে এটা উল্লেখ করেছে, একটি বীজ বাস্তব, অন্য বীজটি অবাস্তব। তাহলে সবার প্রথমে আসলে আমি একটা জিনিস করব, তারপরে আমি একটা জিনিস বলবো এই 4 নম্বর অপশনটা নিয়ে। আচ্ছা,
প্রথমে আগে আমি এটাকে সমীকরণটাকে কি করব, বীজের আমার প্রকৃতি জানতে চেয়েছে, এটা পরিষ্কার অঙ্কটা দেখে বুঝতে পাবে, বাস্তব অবাস্তব অসমান সমান বীজের প্রকৃতি জানতে চেয়েছে। তাহলে সবার প্রথমে এ সমান সমান কত দেখতে পাচ্ছ 1, বি সমান সমান কত দেখতে পাচ্ছ 1, সি সমান সমান কত দেখতে পাচ্ছ 1। এবার আমাকে বার করতে হবে বীজের প্রকৃতি অর্থাৎ ডিসক্রিমিনেন্ট, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac, সেটাকে ক্যালকুলেট করতে হবে। বি স্কোয়ার মিনস 1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ ইন্টু সি 1, তার মানে 1 মাইনাস কি হয়ে যাবে বলো 4, তার মানে হয়ে গেল -3, তার মানে এটা কি লেস দ্যান 0। তাহলে লেস দ্যান 0 মানে আমরা সেখানে কি বলবো, কোনো বাস্তব বীজ নেই। তাহলে লেস দ্যান 0 মাইনাস বেরিয়ে গেছে, তাহলে কি বলবো, কোনো বাস্তব বীজ নেই। তাহলে বাস্তব তো নেই, তাহলে বাস্তব যেই কথাগুলোতে আছে বাস্তব ও সমান বাস্তব সমান, তাহলে কোনো বাস্তব মানে বাস্তব নয়, এই অপশনটা রাইট দিলাম, কিন্তু এইটাকে রাইট দিলাম না কেন, এখানে কি বলেছে একটি বীজ বাস্তব অন্য বীজটি অবাস্তব। সহজ ব্যাপার, একটা ছোট্ট জিনিস, একটা ছোট্ট ইনফরমেশন বলে দিচ্ছি, একটুখানি এটা শুনতে মনে হবে অনেকটা কনসেপচুয়াল, বাট আমি তোমাকে জাস্ট ইনফরমেশন বলে দিচ্ছি। এটা দ্বিঘাত সমীকরণ, যদি এই দ্বিঘাত সমীকরণের বাস্তব বীজ না হয় অবাস্তব বীজ হয়, তাহলে অবাস্তব বীজ অলওয়েজ পেয়ারে থাকে। মানে একটা অবাস্তব বীজ যদি এরকম হয়, তাহলে এর সাথে আরেকটা বীজ অবশ্যই এটাই হবে। যদি একটা বীজ 2 প্লাস √3 হয়, তাহলে আরেকটা অবাস্তব বীজই হতে হবে তাকে 2 মাইনাস √3। এবার তোমাদের মনে প্রশ্ন আসবে কেন, কারণ মনে রাখবে অবাস্তব বীজ অলওয়েজ পেয়ারে এক্সিস্ট করে। তাহলে যদি এই সমীকরণটা 3 ডিগ্রির হতো, তাহলে মনে প্রশ্ন আসতে পারে তখন কি হবে, তখন দুটো কন্ডিশন হতে পারে, আইদার 3টে বীজই বাস্তব, 3টে বীজই বাস্তব, 2টো বীজ অবাস্তব, একটা বাস্তব, আদারওয়াইজ কোনো চান্স নেই। এই দুটোই অপশন হতে পারে। তার মানে আইদার 3টে বীজই বাস্তব হতে হবে, 3টেই বাস্তব বীজ, অথবা 2টো বীজ অবাস্তব হবে, একটা বাস্তব। কারণ 2টো বীজ অবাস্তব কেন, একটা বীজ কখনো অবাস্তব হতে পারে না। যদি একটা বীজ অবাস্তব হয়, তাহলে আরেকটা বীজকেও অবাস্তব হতেই হবে। তাহলে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে একটি বীজ বাস্তব অন্য বীজটি অবাস্তব হবে না, অলওয়েজ যদি হয় 2টো বীজ অবাস্তব অথবা 2টো বীজ বাস্তব। এটা মাথায় রাখবে। কেন অপশনটা কাটিনি, এবার 4 নম্বর অপশনটা নিয়ে কেন বললাম, আশা করি এখন তোমরা বুঝে গেছো। বোঝা গেল না যায়নি? কেন 4 নম্বর অপশনটা নিয়ে আমি মন্তব্য করলাম যে দ্বিঘাত সমীকরণের কিন্তু 2টো বীজ, একটা বাস্তব একটা অবাস্তব হতে পারে না। নেক্সট, যে দ্বিঘাত সমীকরণে 2টি বীজ -4 ও 3, সেটি হলো, দেখো এই প্রশ্নটা আমরা একটু আলোচনা করেছিলাম, একটা বীজ আলফা একটা বীজ বিটা, ঠিক? তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি হবে যদি সমীকরণ বানাতে দেয়, x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0, অর্থাৎ x² মাইনাস বীজ দুটির যোগফল গুণ x প্লাস বীজ দুটির গুণফল। ডান। তাহলে এখানে লিখে দিলাম x² মাইনাস আলফা কত, আলফা সমান সমান -4, বিটা সমান সমান 3 হলো। তাহলে এখানে কি করব, -4 প্লাস 3, যদি উল্টো হতো তাহলে লিখতাম +3 -4, যেরকম খুশি, সেটা কনসেপ্টের ব্যাপার। -4 ইন্টু 3 ইকুয়ালস টু 0। এইটা হয়ে গেল আমার দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এবার এখানে চলতে থাকবে x², এইটা কত হয়ে যাবে -1x, এখানে দেখো এক্সটা মিস করে গেছি, আর এখানে কত হয়ে যাবে 3 4 12 ইকুয়ালস টু 0, এখানে এক্সটা মিস করে গেছিলাম। দেখবে এই ছোট ছোট জিনিস কিন্তু ভুল হয়ে যায় আমাদের। তাহলে কি হয়ে গেল, x² প্লাস 1x মানেই x, 1 ইন্টু x, দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে, 1 ইন্টু x, দ্যাট ইজ x, 1x আলাদা করে লেখা হয় না। তাহলে এটা হয়ে গেল আমার উত্তর, x² প্লাস x মাইনাস 12 ইকুয়ালস টু 0, x² প্লাস x মাইনাস 12 ইকুয়ালস টু 0। এইটা হয়ে গেল আমাদের রাইট অপশন। দেখো বুঝতে পারলে, না পারলে না। ডান। চলো নেক্সট হচ্ছে আমরা যাব নিচের বিবৃতিগুলি কোনটি সত্য না মিথ্যা লেখো। দেখো সত্য মিথ্যা আমরা চলে এসেছি, এবং সত্য মিথ্যায় যাওয়ার আগে একটাই কথা বলে দিই। তো দেখতেই পাচ্ছ যে আজকে আমাদের এখানে আমরা কি করছি, যারা তোমরা মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য কিন্তু আমরা আলটিমেট গাইড এনেছি। শুধুমাত্র এটাই নয়, আমরা কিন্তু সারা বছর
এরকম আমাদের লাইভ ক্লাস চলতে থাকে। তাহলে তোমরা এবং যারা পরবর্তীকালে তোমাদের মধ্যেই যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বে, অর্থাৎ যারা সায়েন্স নিয়ে পড়বে, অথবা যারা কলা বিভাগ নিয়ে পড়বে বা কমার্স, যেই বিভাগই যাও, আমাদের কিন্তু সব বিভাগেরই লাইভ ক্লাস চলে। অর্থাৎ সায়েন্স, আর্টস, কমার্স সব ক্ষেত্রেই আমাদের কিন্তু লাইভ ক্লাস চলছে। তাহলে তোমরা যদি পরবর্তীকালে এখন তো তোমরা খুব কম সময়ের জন্য যুক্ত হয়েছো, মাধ্যমিক সামনে এবং মাধ্যমিক পিছিয়ে এগিয়ে এসছে 15 দিন, তোমাদের জন্য টাইম কম, তোমরা 8-15 দিন, এই 1 মাস 1.5 মাসের এই ক্লাসে তোমরা একটা গাইড পাচ্ছ। কিন্তু যদি তোমরা সারা বছর পড়ো তাহলে আরও বেশি আমরা তোমাদেরকে গাইড করতে পারবো। আমরা যতজন আমরা এখানে আছি টিচাররা, তোমাদেরকে আমরা হেল্প করতে পারবো। তাহলে তোমরা পরের বারে যখন তোমরা 10 থেকে মাধ্যমিক দিয়ে 11-এ উঠবে, তোমরা কিন্তু আমাদের লাইভ ক্লাসগুলো জয়েন করতে পারো। ঠিক, এছাড়াও তোমরা আরও কি করতে পারো, আমাদের দেখবে ইউটিউব চ্যানেল আছে, ঠিক আছে, তোমাদের ক্লাস 10-এর জন্য টিউটোপিয়া ইউটিউব চ্যানেল আছে ক্লাস 10 বলে। সেইখানে গিয়ে তোমরা যদি এই অঙ্কগুলো তো আমরা সাজেশন দিচ্ছি, এই অঙ্কগুলো ছাড়াও যদি তোমাদের আরও কারো অঙ্কে জানার বা করার বা কোনো ডাউট হয়ে গেল, কোনো একটা অঙ্ক ক্লাসটা চলাকালীন তোমরা জিজ্ঞাসা করতে পারলে না, মিস হয়ে গেল, তাহলে কিন্তু তোমরা ইউটিউবে গিয়ে দ্বিঘাত সমীকরণ ক্লাস 10-এ দেখবে আমার করানো আছে। সেই দ্বিঘাত সমীকরণ থেকেও কিন্তু তোমরা প্রচুর অঙ্ক পাবে ওখানে, প্রচুর, মানে যত রকমের অঙ্ক হয় দ্বিঘাত সমীকরণ আমি সব ওখানে করিয়ে দিয়েছি। ঠিক, কিন্তু এইখানে আমরা যেটা করাচ্ছি সেটা হলো সাজেশন, যেটা তোমাদের মাধ্যমিক পরীক্ষা, যারা ধরো লিমিটেড অঙ্ক করতে চাইছো তাদের জন্য মাধ্যমিক পরীক্ষা আমরা এই সাজেশনটা দিচ্ছি। যারা এক্সট্রা আরও করতে চাইবে তাদের জন্য ইউটিউব, আর যারা ধরো এর পরবর্তীকালে সারা বছর করতে চাইবে তার জন্য সারা বছরে আমাদের লাইভ ক্লাস হচ্ছে, তো তোমরা সেখানে জয়েন করতে পারো। চলো আমরা এবার চলে আসবো সত্য মিথ্যা বিবৃতিগুলি কি কি হতে পারে। চলো প্রথম প্রশ্ন দেখি কি আমাদের জন্য আছে। বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সর্বদা বাস্তব হবে। খুব ইন্টারেস্টিং প্রশ্ন। উত্তরটা তো আমি এক কথায় দিয়ে দিতে পারি যে সত্য না মিথ্যে, কিন্তু আমি উত্তরটা এক কথায় দেব না। আমি উত্তরটা দেওয়ার আগে আমি একটা উদাহরণ দেব। তাহলে প্রথমে নিলাম x² - 5x + 6 = 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে বলেছে বাস্তব সহগ, দেখো সহগগুলো বাস্তব, এখানে সহগ আছে a1, b হচ্ছে -5 আর c হচ্ছে 6। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সর্বদা বাস্তব হবে। এবং আরেকটা সমীকরণ আমি নিচ্ছি, x² - 5x + 6 এর জায়গায় 7 করে দিলাম। এখানেও দেখো a1 আছে, b -5 আছে আর c দেখো 7 আছে। তাহলে এটাও বাস্তব সহগই আছে। বাস্তব সংখ্যা মানেই বাস্তব সহগ, বাস্তব সহগ মানে বাস্তব সংখ্যাযুক্ত সহগ থাকা মানেই বাস্তব। এবার আমি কি চেক করবো, ডিসক্রিমিনেন্ট, সে থেকে তো আমরা বীজ বুঝতে পারবো। তাহলে বীজদ্বয় সর্বদা বাস্তব হবে কিনা। ডিসক্রিমিনেন্ট মানে b² - 4ac। কি বলছে, b² - 4ac মানে -5 এর হোল স্কোয়ার, 4 × 1, c এর ভ্যালু 6, 5 × 5 = 25, মাইনাসটার স্কোয়ার হলে প্লাস হয়ে যায়, 5 স্কোয়ার 25 আর 4 × 6 কি হয়ে গেল 24। ডান, এটা 1, দ্যাট ইজ গ্রেটার 0। তার মানে এর বীজদ্বয় কি হয়ে গেল, বাস্তব। ওকে, নাইস। এখানে ডিসক্রিমিনেন্ট বার করি, b² - 4ac, এই ডিসক্রিমিনেন্ট কি হবে, -5² ভেরি নাইস, 4 × 1 বলো তোমরাও ট্রাই করো, নিজেরাও করো, 7। এটা কত হয়ে গেল 25, কেন মাইনাস স্কোয়ার আছে, প্লাস হয়ে যায়, 5 স্কোয়ার 25, 4 সাথে কত হয় 28, দেখো -3 হয়ে গেল, লেস 0। জাস্ট একটা ডিজিট চেঞ্জ করেছি, 6 থেকে 7 করে দিয়েছি, তাতে রেজাল্টটা দেখো, জাস্ট রেজাল্টটা দেখো, -3 কি মানে, এর মানেটা কি, বাস্তব বীজ নেই। তাহলে দেখো বাস্তব বীজ আছে আর এটাতে বাস্তব বীজ নেই। দেখো একটা শুধু ডিজিট চেঞ্জ করেছি, সব বাস্তব সহগ আছে। এবার প্রশ্নটা আসি, দেখো বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণ, বাস্তব সহগ বিশিষ্ট একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়, এই যে সর্বদাই কথাটা বলে দিয়েছে, এটা ঠিক না ভুল, এই কথাটাই কিন্তু ভুল। সর্বদা বাস্তব হবে, এটা হচ্ছে কি সর্বদা বাস্তব, দুটোই বাস্তব সহগ, সর্বদা বাস্তব হচ্ছে না। তার মানে এই স্টেটমেন্টটা কি, স্টেটমেন্টটা ফলস, মিথ্যা। বোঝা গেল না, যায়নি? তাহলে বাস্তব বীজ সর্বদা সত্য
মানে সর্বদা বাস্তব হবে, বাস্তব সহগ থাকলে সেটা কিন্তু ঠিক নয়। একটা এক্সাম্পল দিয়ে আমি ডিসপ্রুভ করে দিলাম। যে কথাটা বলবে সেই কথাটা পরীক্ষায় দেখাতে হবে না যে আমি এটা ঠিক বলছি না ভুল বলছি, সেটা চাইবেও না দেখতে। কিন্তু তোমাদের মনে যেন প্রশ্ন না হয় যে কেন স্যার হঠাৎ করে লিখে দিল, কেন মিথ্যা বলে দিল, হ্যাঁ তুমি মুখস্থ করে নিলে, সেটা নয়। কিন্তু বুঝতে হবে লজিক, রিজন, এটা লজিক, এটা সত্য মিথ্যার লজিক হয়। বইতে ধরো সত্য মিথ্যা করে দিয়েছে, কোনো লজিক দেওয়া নেই, জাস্ট সত্য মিথ্যা তোমরা দিই, কিন্তু সত্য মিথ্যার লজিকটা তো বুঝতে হবে। এই লজিকটা হচ্ছে এখানে। চল পরের প্রশ্ন কি বলছে, কোনো দ্বিঘাত সমীকরণে দুটির বেশি বীজ থাকতে পারে না। আমি এখনই এটা নিয়ে আর আলোচনা করব না। জেনারেল ইকুয়েশন কি বলছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এটা নট ইকুয়ালস টু 0। এবার এখানে দ্বিঘাত সমীকরণ মানে সর্বোচ্চ ঘাত 2 আছে, তাহলে বীজ সংখ্যা কত, দুটো, তাহলে দুটোর বেশি বীজ দ্বিঘাত সমীকরণে থাকতে পারে না। ট্রু। 13x স্কোয়ার মাইনাস 17x প্লাস 13 ইকুয়ালস টু 0। 13x স্কোয়ার মাইনাস 17x প্লাস 13 ইকুয়ালস টু 0 সমীকরণটির বীজদ্বয় পরস্পরের অনন্য। সমীকরণটির বীজদ্বয় কি বলেছে, পরস্পরের অনন্য, এটা প্রমাণ করতে হবে। তাহলে বীজদ্বয় পরস্পরের অনন্য মানে কি, একটা বীজ যদি আলফা হয় আর একটা বীজ কি হবে 1/α, মানে বিটাটা হয়ে গেল 1/α, রাইট? যদি সেটা হয় তাহলে আমরা কি জানি, আলফা ইন্টু বিটা জানি c/a, আলফা ইন্টু বিটা জানি c/a, তাহলে বিটা মানে কি 1/α, কেটে গেল আলফা আলফা, এদিকে 1 হয়ে গেল, এদিকে c/a হয়ে গেল, অর্থাৎ c ইকুয়ালস টু a, অর্থাৎ c ইকুয়ালস টু a। তার মানে কি, কনস্ট্যান্ট টার্ম আর x এর কোএফিসিয়েন্ট দুটো সমান। দেখো এখানে কত আছে 13, এখানে কত আছে 13, তাহলে a ও 13 c ও 13, তাহলে সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য, হ্যাঁ কি না? ট্রু, সত্য। দেখো লজিক দিয়ে বোঝাচ্ছি, কোনো এর পিছনে কোনো এরকম নেই যে এটা হলে এটা করবো, এটা হলে এটা, লজিক। চলো নেক্সট প্রশ্ন কি বলছি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স সমীকরণটির বীজদ্বয়ের গুণফল 1। চলো দেখা যাক। তাহলে সমীকরণ দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণ আছে, চলো এটাকে এই পাশে নিয়ে আসবো। ঠিক, এবার এখানে কি এক্সটা নট ইকুয়াল টু 0, কারণ এটা ভাগ করা যাবে না, এক্স কমন নিয়ে নিলাম, দ্বিঘাত সমীকরণ এখানে বলেনি কিন্তু সেটা আমরা করতে পারবো না। তাহলে সুতরাং কি হয়ে গেল, এখানে এক্সটা নট ইকুয়াল টু 0 বলেছে না, বলেনি, তাহলে এটা আমরা করতে পারবো না। এবার দেখো এক্স স্কোয়ার ইকুয়ালস টু এক্স সমীকরণের বীজদ্বয়ের গুণফল, তাহলে এখানে কি বেরিয়ে যাচ্ছে, এক্স ইকুয়ালস টু 0 একটা বীজ বেরাচ্ছে, আর এক্স মাইনাস 1 ইকুয়ালস টু 0, অথবা এইটা অথবা এটা, ঠিক আছে, এখানে অথবা লিখে নিলাম। তাহলে এক্স ইকুয়ালস টু কি বেরোলো 1 একটা, আর এক্স ইকুয়ালস টু 0, দেখো এই 0 বসাও, সমীকরণ সিদ্ধ করছে, 0 সমীকরণকে সিদ্ধ করছে, আবার কি করছে এক্স ইকুয়ালস টু 1 ও সমীকরণকে সিদ্ধ করছে। বোঝা গেল না, যায়নি? ঠিক, তার মানে এক্স ইকুয়ালস টু যেহেতু 0 হবে, তার মানে আমরা কিন্তু এক্স দিয়ে কখনো ভাগ করতে পারবো না, মানে এটা এক্স এক্স কেটে যাওয়া সম্ভব নয়, ঠিক আছে, কারণ এক্স ইকুয়ালস টু 0 হচ্ছে একটা বীজ। তার মানে এবার বীজদ্বয়ের কি জানতে চাইছে, গুণফল, তাহলে 0 ইন্টু 1 এর গুণফল 0, তাহলে বীজদ্বয়ের গুণফল 1 বলেছে, সেটা ঠিক না ভুল? ফলস। বোঝা গেল না, যায়নি? সমীকরণ সমাধান করলাম, এক্স এর দুটো মান বেরোলো, একটা এক্স ইকুয়ালস টু 0 অথবা এক্স এর মান কি হতে পারে 1, তাহলে এই দুটো ভ্যালু হতে পারে, তাহলে এর গুণফলটা কি হলো 0, তার মানে এটা উত্তর মিথ্যে। বোঝা গেল না, যায়নি? কনসেপ্ট ক্লিয়ার? চলো পরের প্রশ্নে যাব, শূন্যস্থান পূরণ। চলো শূন্যস্থান পূরণ করি। শূন্যস্থান পূরণ খুব মজার মজার হয়। কি বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস 3 সমীকরণটির একটি বীজ 1 হলে এর মান কত? একটি বীজ 1 বলেছে মানে এক্স ইকুয়ালস টু 1, এটা হবে, সিদ্ধ করবে এই সমীকরণটাকে। তাহলে সিদ্ধ করা মানে আমি আগের দিনই বলেছি, এক্স স্কোয়ার 2ax প্লাস 3, এখানে এক্স এর ভ্যালু পুট করে দাও, তার মানে 1 স্কোয়ার 2a ইন্টু 1 প্লাস 3 ইকুয়ালস টু 0, 1 স্কোয়ার মানে 1, এখানে কি হয়ে গেল 2a প্লাস 3 ইকুয়ালস টু 0, জাস্ট ভ্যালুটা পুট করে জাস্ট গুণ করে সলভ করছি, 2aটা বাঁ দিকে রেখে দাও, এই 1 আর 3 যোগ করে 4 করে দাও 0, এবার এই মাইনাস 2a থাকলো, 4টা ওপাশে গেল মাইনাস 4, কেটে দিলাম, 2 দিয়ে 4কে কাটলাম 2, সুতরাং a ইকুয়ালস টু 2, এর মান কত বেরালো 2। বলো বুঝতে পারলে না? কি বলেছে,
বলে দিয়েছে এখানে একটা বীজ 1, তার মানে এক্স এর একটা মান কিন্তু 1 বলে দিয়েছে। জাস্ট সমীকরণে পুট করে দাও, সমীকরণ সিদ্ধ করে। কেন মনে আছে ছোটবেলায় আমরা এটা করতাম, এটাকে এফ এক্স ধরে নিতাম 9-এ, এটা এফ অফ 1 বার করতাম, ওই কেস কনসেপ্টটা হচ্ছে ওই। ঠিক আছে, বোঝা গেল না যায়নি? বোঝা গেছে, আশা করছি বোঝা গেছে, এবং ডেফিনেটলি বোঝা যাওয়া উচিত। তাহলে সুতরাং a = 2 এটাই জানতে চেয়েছিল। চলো পরের কোয়েশ্চেনে যাব। x7x² - 12x + 18 = 0 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফলের অনুপাত। সমষ্টি আর গুণফল এ খুব ইন্টারেস্টিং জিনিস। সমষ্টি মানে আলফা প্লাস বিটা জানতে চাইছে। সবার প্রথমে লিখে নাও a = 7, b = -12, c c কত 18, a 7, b -12 আর c হচ্ছে 18। তাহলে এবার আমাকে জানতে কি চেয়েছে? সমষ্টি জানতে চেয়েছে। তো সমষ্টি মানে কত? সমষ্টি মানে জানি আলফা প্লাস বিটা। তাহলে সমষ্টি আর গুণফলের অনুপাত, তাহলে সমষ্টিটা আগে বার করে নিই, -b/a। তাহলে b মানে কত? b হচ্ছে -12, তাহলে মাইনাসটা কিন্তু রাখলাম, এটা কিন্তু ফর্মুলার মাইনাস। আবার b এর ভ্যালু এখানে মাইনাস, তাহলে আবার -12 ডিভাইডেড বাই এ হচ্ছে 7, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 12/7। এটা হয়ে গেল আমার আলফা প্লাস বিটা মানে বীজদ্বয়ের সমষ্টি। এবার বীজদ্বয়ের কি গুণফল বা প্রোডাক্ট, প্রোডাক্ট কি বেরোচ্ছে? c/a, c কত? 18, ভেরি নাইস। এ কত? 7, ভেরি গুড। তাহলে কি বলেছে? তাহলে বীজদ্বয়ের সমষ্টি, বীজদ্বয়ের সমষ্টি ইজ টু বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজদ্বয়ের সমষ্টি ইজ টু বীজদ্বয়ের গুণফল মানে কি 12/7 ইজ টু 18/7। 7 7 কেটে দাও, এখানে কি হয়ে যাবে? 12:18। তার মানে কত দিয়ে যাবে? আমরা 4 দিয়ে করি, 3 4 12, 6 দিয়ে করো, 6 দিয়েও যাবে, 6 2 12, 3 6 18। তাহলে 2:3 জানতে চেয়েছে সমষ্টি ও গুণফলের অনুপাত 2:3। বলো বোঝা গেল না? যাই কনসেপ্ট ক্লিয়ার? এবার জায়গার জন্য সাইডে করে দিই, তোমরা নিচে নিচে করে দিও, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমার তো শূন্যস্থান পূরণ করতে হবে, কনসেপ্টটা আমার বুঝলেই হবে। জাস্ট শূন্যস্থানে 2:3 বসিয়ে দেবে। চলো বোঝা গেল? ডান। নেক্সট কি বলেছে? ax² + bx + c = 0। সেখানে কি বলে দিয়েছে? আবার দেখো মেনশন করেছে a ≠ 0। দেখো এমনি এমনি দেয়নি, লজিক বলে দিয়েছি। সমীকরণটির বীজদ্বয় পরস্পর অনন্য এবং বিপরীত চিহ্নের হলে, বীজদ্বয় পরস্পর অনন্য, তাহলে একটা যদি বীজ আলফা হয় আর বিটাটা কি হবে? 1/α, কিন্তু তার সাথে সাথে বলেছে অনন্যকের সাথে সাথে বিপরীত চিহ্ন যুক্ত, এটা প্লাস আলফা, তাহলে বিটা হয়ে যাবে -1/α। বোঝা গেল? তাহলে c + a এর মান কত? তাহলে দেখো c আর a এই কনসেপ্টটা কোথায় আসে? বীজদ্বয়ের গুণফলে আসে। তাহলে চলো আলফা ইন্টু বিটা আমরা জানি c/a হয়। তাহলে এই কনসেপ্টটা দেখো c আর a দিয়েছে, যদি b দিত তাহলে আমরা পর্যন্ত যোগফল দিয়ে ভাবতাম। যোগফল দিয়ে কেন ভাবিনি? কারণ a আর c দিয়েছে। a আর c কোথায় আছে? c শুধুমাত্র আসে যখন গুণফল নিই নিজে। ঠিক আছে, এখানে লিখে দিতে পারো আমরা জানি, এখানে লাগবে না কারণ এটা তো আমরা ইসে করছি, শূন্যস্থান পূরণ করছি। বাট যখন বড় কোয়েশ্চেনে যদি করতে দেয় তখন কিন্তু লিখে দেবে। ঠিক আছে, চলো এটা আলফা, এটা হয়ে গেল -1/α = c/a। ভেরি ইন্টারেস্টিং। কেটে গেল কারণ বিটা মানে -1/α, অনন্য উইথ বিপরীত চিহ্ন, অনন্য আর বিপরীত চিহ্ন দুটোই আছে, কেটে গেল। তাহলে এখানে পড়ে রইল -1 = c/a। গুণ করে দাও, কি হয়ে যাবে? -a = c। ওকে, চলে আসি। তাহলে কি হয়ে গেল? 0, এটাই পাশে নিয়ে নাও, a + c, সুতরাং a + c এর মান 0, 0। a + c = 0। দেখো কনসেপ্ট ক্লিয়ার কিনা? দেখো বোঝা গেল না? যায়নি, জিনিসটা ভালো করে বুঝতে হবে। চলো নেক্সট প্রশ্ন দেখি। তো ঠিক আছে, আজকের জন্য আমরা এখানেই বেশি দূরে এগোলাম না। আমরা শুধুমাত্র 3টে টপিক নিয়ে আলোচনা করলাম। কি কি? থিওরিটা একটু আলোচনা করলাম, থিওরির সাথে সাথে আমরা কি আলোচনা করলাম? শূন্যস্থান পূরণ, ট্রু ফলস, সত্য মিথ্যা এবং এমসিকিউ, এই 3টে টপিক আলোচনা করলাম। এবার তোমরা কি করবে? তোমরা এই ভিডিওটা ভালো করে কিন্তু দেখে নেবে, যতগুলো আমি যা অঙ্ক করিয়েছি সেই অঙ্কগুলো ভালো করে দেখে নেবে। যা যা তোমাদের ডাউটস থাকবে এটা কিন্তু আমরা পরের ক্লাসে আলোচনা করব। এবং আমরা শুরু করব কি?
আমরা শুরু করব সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন অর্থাৎ 2 মার্কসের প্রশ্ন, আর আমাদের এলএকিউ বাকি রইল। তাহলে পরের ক্লাসে প্রথমে আগের দিনের ক্লাসের ডাউট ক্লিয়ার করব, দেন আমরা পরের টপিকে এগিয়ে যাব এবং লাস্টে আবার যেটা পরের দিন পড়াবো সেটার ডাউট ক্লিয়ার করবো। তাহলে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে নাও, মন দিয়ে অঙ্কগুলো করো, পরীক্ষায় কিন্তু এর মধ্যেই অঙ্ক পাবে এবং তোমাদের নিশ্চিন্ত তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, এবং পরের ক্লাসে অবশ্যই শুধু দেখা হবে না, কথাও হবে। চলো, থ্যাংক ইউ।